আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি কেন ডিলিট করতে যাব? এটা প্রমাণ যে কোনো সময় কাজে লাগতে পারে। নুসরাত, ওটা ডিলিট দে, নইলে তোর একদিন কি আমার যতদিন লাগে। দিব না ডিলিট। আমি সবাইকে দেখাবো এটা, বিশেষ করে বড় আম্মুকে দেখাবো তার ছেলে কিভাবে রিজেক্ট হয়েছে। তুই আমার মাকে দেখাবি? তোর বিশ্বাস হয় আমার মা তোর কথা বিশ্বাস করবে? আমি যদি বলি এটা তুই এডিট করে এনেছিস, আমার মা জীবনে আমাকে রেখে তোকে বিশ্বাস করবেন না। হাসালি রে নুসরাত। আরশ গ্যাস বন্ধ করে দিয়ে নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাতের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে নুসরাত হাতের বাহুতে ধাক্কা দিল। নুসরাত কিছুটা অসাবধানতা বশত পেছনে ছিটকে গেল। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরশের দিকে তাকালো। এর আবার কি হয়েছে? রোবার শোকে মাল খেয়ে টাল হয়ে গেল নাকি? নিজেকে কি মনে করিস তুই? প্রিন্সেস ডায়না মনে করি। আরশ আবার তাচ্ছিল্য করে হাসলো। এবার একটু জোরেই হাসলো। নুসরাত এক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তোর প্রিন্সেস ডায়ানার পায়ের সমান হওয়ার যোগ্যতা আছে? ইভেন তোর তো আমার পায়ের সমান হওয়ার যোগ্যতাই নেই। নুসরাত কিছু বলতে নিবে আরশ নুসরাতের মুখ চেপে ধরে রাখলো। আজকে আমি বলবো আর তুই শুনবি। তোর এই রেডিও আমার সামনে অন করবি না। তোর কথা শুনলেই মনে হয় আমার মাথায় কিছু ছিঁড়ে যাচ্ছে। তুই চুপ থাকবি আজ, আর আমার কথা শুনবি। এত যে দেমাগ দেখাস, রূপ বলতে কিছু আছে? আচ্ছা, বারো শ্যামলা হলেও তাদের মুখে একটা মায়া থাকে যা তাদের সুন্দর করে তোলে, কিন্তু তোর মুখে কোনো মায়া নেই। নিজের গঠন দেখেছিস কোনোদিনও? তার মধ্যে সবার সাথে বেয়াদবি করিস। তোকে বিয়ে করবেটাকে? তুই তো আইবুড়ি হয়ে মরবি। তোর থেকে ছোটদের বিয়ে হয়ে যাবে, তোর হবে না। সারা জীবন আমাদের ঘাড়ে বসে গিলবি। নুসরাত এতক্ষণ মুচড়ামুচড়ি করছিল আরশের হাত থেকে ছোটার জন্য, কিন্তু আরশের অপমানমূলক কথায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুসরাত আরশের দিকে। তাকে রূপ নিয়ে খোঁটা দিল। কোনোদিন তো কেউ বলেনি তার মুখ দেখতে মায়াবী নয়। হ্যাঁ, ছোটবেলায় বলতো ছেলেদের মতো দেখতে মনে হয়, কিন্তু এখন যে দেখেছে বলেছে শ্যামলা হলেও মুখে মায়া আছে। তাহলে কি সবাই মিথ্যা বলতো? নুসরাতের চিন্তায় ব্যাঘাত ঘটলো আরশের কথায়। এত খারাপ কেন? মানুষের কষ্ট দেখলে তোর খুশি লাগে, তাই না? মানুষ এতটা খারাপ হতে পারে তোকে না দেখলে জানতাম না। তোর তো না আছে সৌন্দর্য, না আছে গরম, না আছে মুখের মায়া। এত ভাব কিসের তোর? মানুষ কালো হলে জানতাম তার মন ভালো হয়, কিন্তু তুই যেমন কালো তোর মনও তেমন কালো। তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সামনে আর কোনোদিনও পড়বি না। তোর মুখ দেখলে আমার দিন খারাপ যায়, আমার ভালো মুড নষ্ট হয়ে যায়। দূরে থাকবি আমার থেকে 10 হাত, না হলে তোর এই মুখ ভেঙে দেবো। নুসরাত কথা বলার ভাষা খুঁজে পেল না। সে কি বলবে? সব অপমান ঢোক গিলে হজম করে নিল। আরশ কফি নিয়ে যায়নি, এখানে ফেলে চলে গিয়েছে। কফি খাওয়ার মুড নেই আর। আরশ নিজের রুমে যেতে যেতে শুনল নুসরাতের হালকা হাসির শব্দ। নুসরাত পেছন থেকে আরশের দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে হাসছে। আরশ পেছন ফিরে তাকালো না, শুধু মনে হলো তাকে তাচ্ছিল্য করে হাসছে নুসরাত। আরশ পেছন ফিরে তাকালে বুঝতে পারত নুসরাতের হাসিটা প্রচুর ভয়ঙ্কর ছিল, যা কোনো কিছু হওয়ার পূর্বাভাস দিচ্ছে। আরশ নিজের রুমে ঢুকে দরজা লাগাতে নুসরাতের হাসি বন্ধ করে দিল। রোবটের মতো আরশের রুমের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নুসরাতের মুখ প্রচুর শান্ত, মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি ভাবছে বা চলছে। ভাবা শেষে শয়তানের মতো ঠোঁটের কোণ উঁচু করে ফেলল। আরশের থেকে এর শোধ নিবে সে। নুসরাতকে অপমান করা আর তার শাস্তি? না না, নুসরাতের ভাষায় পুরস্কার না পাওয়া কোনোভাবেই সম্ভব না। সে উপহার দিবে আরশকে, অবশ্যই দিবে, ধীরে ধীরে, শুধু সময়ের অপেক্ষা। নুসরাত ঘড়ির কাঁটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করলো, টিক 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 টিক। প্রকৃতির অবস্থা শোচনীয়। কোনো আগাম বার্তা ছাড়া ঝড় শুরু হয়েছে, এর মধ্যে লোডশেডিং হয়েছে। কোনো পূর্বাভাস ছাড়া এরকম ঝড় আসায় কোনো পূর্ব প্রস্তুতি নেই। কারেন্ট চলে যাওয়ায় হিটার বন্ধ। অতিরিক্ত শীতের জন্য ইসরাত বড় বড় কম্পিউটারের ভেতরে ঢুকে বসে আছে। এই শীতের মধ্যে কে আরাম ছেড়ে বের হবে? বাহিরে কলিং বেল বেজে উঠল। ইসরাত তবুও পড়ে রইল বিছানার মধ্যে। মনে হচ্ছে কম্পিউটারের নিচ থেকে বের হলেই সে জমে যাবে। দরজা খোলার শব্দ বাহির থেকে আসলো। অ্যাপার্টমেন্টের ভেতর কারো হাঁটার শব্দ শোনা গেল। ইসরাত তবুও নড়ল না। নিজের পাশের রুম থেকে দরজা নব ঘোরানোর শব্দ শুনতে পেল। ইসরাত বুঝলো জাইন এসছে। মোবাইলে টাইম দেখলো, সন্ধে 6টা বাজছে। এত তাড়াতাড়ি আজ আসলো কেন? হঠাৎ মনে হলো রাতের খাবার রান্না করেনি সে। শরীর থেকে শীত ঝেড়ে ফেলে ইসরাত কিচেনে গেল রান্না করতে। তার আর জাইনের কাজ ভাগ করে নেওয়া। নিজের রান্না যে যার নিজের মতো করবে। জাইন ঘর মুছবে আর ইসরাত রুম ঝাড়ো আর অ্যাপার্টমেন্টে থাকা জিনিসপত্র মুছবে। যে যে জিনিসে খাবে তার তার সে জিনিস ধুয়ে রাখবে।
ইসরাত ডিম আর খিচুড়ি রান্না করে কিচেনে রেখে চলে গেল শোয়ার জন্য। এই শীতের মধ্যে বিছানা ছাড়া অন্য কোথাও দাঁড়াতেও ইচ্ছে করে না। ইসরাত দরজা কোনো রকম লক করে দৌড় দিল বিছানায়। কি শীত রে বাবা! পরের দিন সকালবেলা আরশ রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। এর মধ্যে রুমের বাহির থেকে নকের শব্দ আসলো। আরশ ভেতরে আসার কথা বলে নুসরাত আরশের রুমের ভেতরে এলো হাসি হাসি মুখ করে। আরশ নুসরাতের এত হাসির কারণ বুঝলো না। ভ্রু বাঁকিয়ে তাকালো নুসরাতের দিকে। নুসরাত জুসের গ্লাস আরশের দিকে এগিয়ে দিল। আরশ সন্দেহের দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে জুসের গ্লাস হাতে নিল। হঠাৎ আমার জন্য জুস নিয়ে আসলি কেন? গতকাল রাতের আপনার কথাগুলো আমি অনেক ভেবেছি। ভাবলাম আপনার সাথে তো আর আমার কোনো শত্রুতা নেই, আপনি তো আমার পেয়ারের বড় ভাই, তাই এই জুস নিয়ে আসলাম আপনাকে খাওয়াতে আর আমার ভুলের জন্য ক্ষমা চাইতে। আমি আর কোনো দিন আপনার সামনে আসবো না, আর কোনো দিন বেয়াদবি করবো না। আরশের কিছুটা সন্দেহ দূর হলো নুসরাতের ওপর থেকে, কিন্তু পুরোপুরি দূর হলো না। ভাইয়া, আপনি আমায় বিশ্বাস করছেন না। আমি প্রমিস করছি, আপনি যতদিন পর্যন্ত আমাকে দেখতে না চাইবেন ততদিন পর্যন্ত আমি আপনার দৃষ্টির সীমানার সামনে আসবো না। আমি ভালো হওয়ার চেষ্টা করছি, একটা সুযোগ দিয়ে দেখুন না। সত্যি তো? 110%। আরশ এক চুমুকে পুরো গ্লাস খালি করে দিল। নুসরাত আরশের দিক থেকে হাসি হাসি মুখ করে পেছনে ফিরল। আরশের উল্টো দিক হতেই মুখ শক্ত করে ফেলল। আরশ গাড়ির চাবি মানিব্যাগ পকেটে ঢুকিয়ে নিচতলায় আসলো। লিপি বেগমের কাছ থেকে বিদায় নিয়ে সদর দরজার সামনে যেতেই মাথা ঘুরে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো আরশের কাছে পুরো দুনিয়া নড়ে উঠেছে। আরশ শরীর ঝাড়া মেরে ঠিক করলো। সদর দরজা থেকে বের হয়ে সামনে হাঁটতে যাবে, সিঁড়ি থেকে ধূপ করে উল্টে পড়ল। আরশ পড়ে যেতেই নিজের কাছে মনে হলো পুরো দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে। নুসরাত আর ইরহাম দরজার পাশ থেকে দৌড় দিয়ে আসলো আরশকে পড়ে যেতে দেখে। চোখের সামনে হাত তুলে ওপর নিচ করলো নুসরাত। নুসরাত বিড়বিড় করলো, মরে গেল নাকি? কোনো সারা শব্দ না পেয়ে নাকের কাছে হাত নিল। আবার নিজেকে বলল, না, বেঁচে আছে। জায়ান এসে আরশের মাথার কাছে বসলো। আরশের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়ের। আমি কিছু করিনি, ও আমাকে ব্ল্যাকমেইল করে সব করাচ্ছে। আমি কিন্তু বলে দিচ্ছি আরশ, আমার কোনো দোষ নেই। আমার গোপনীয় কথাও ভাইরাল করে দেবে বলে আমি ওর কাজ করে দিচ্ছি। আরে ভাইয়া, এত ম্যা করছেন কেন? এ এখন বেহুশ, এ কিছু শুনতে পাচ্ছে না। 1 ঘন্টার আগে হুশ ফিরে আসবে না, তাই আপনার কথা ও শুনতে পাবে না। মেহরুনিসা পেছন থেকে এসে নুসরাতের পিঠে খোঁচা দিলেন। নুসরাত বিরক্ত হয়ে পেছনে তাকালো। কি হয়েছে? খোঁচাখুচি করছো কেন? তুই আমার আরশরে কই নিয়ে যাইতাছোস এরকম বেহুশ কইরা? বিয়ে তো করতে নিয়ে যাচ্ছি। শালাকে কোনো মেয়েই বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই আমি বোন হিসেবে উপকার করে দিচ্ছি বিয়ে করে। এবার বেশি কথা না বলে সাইড হও। তুই বিয়া কইরা ফেলাইবি, তোর বাপ মারে জানাইবি না? আর আরশ তো বেহুশ বিয়া করবি কিভাবে? না, পরে জানাবো। এখন বুড়ি, তুমি চুপচাপ বাড়িতে গিয়ে বসো। পরে তোমার নাতির হুঁশ ফিরলে বিয়ে করব। এখানে তোমার নাতির হুঁশ ফিরলে বিয়ে করা মুশকিল হয়ে যাবে। ভাইয়া, আপনি মাথায় ধরুন। আর ইরহাম, তুই এক পায়ে ধর, আমি আর এক পায়ে। 1 মিনিট, একটা ফটো তুলে নিই, অ্যালবাম করে রাখবো। পরে আফসোস করবো কেন একটা বিয়ের আগে ফটো তুলিনি। ইরহাম মোবাইল নিয়ে সামনে গেল। আরশ মাটিতে পড়ে আছে। মেহরুনিসা লাঠিতে ভর দিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসলেন। আর নুসরাত জায়ান আরশের পাশে বসে ভি সাইন দেখালো। ফটো তোলা শেষে সবাই মিলে ধরাধরি করে আরশকে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়িতে ব্যাক সিটে আরশকে কোনো রকম বসিয়ে ইরহামকে তার পাশে বসানো হলো। ইরহাম বসতে চাইল না, নুসরাত ধমক মেরে বসালো। জায়ান ড্রাইভিং সিটে আর নুসরাত বসলো ফ্রন্ট সিটে। মেহরুনিসা বাহির থেকে বললেন, বেস্ট অফ লাক। নুসরাত ও বেস্ট অফ লাক টু বলে বুড়ো আঙ্গুল দেখালো। জায়ান গাড়ি স্টার্ট দিলে নুসরাত জিজ্ঞেস করলো, এখান থেকে কাজী অফিসে যেতে কত মিনিট লাগবে? 30 মিনিটের মতো। আমি মাহাদি ভাইয়া, নাহিদ আর ইরায়া আপুকে আসার জন্য বলেছি, ওরা হয়তো এতক্ষণে পৌঁছে যাবে। জায়ান কথা বলল না, ড্রাইভিং এ মনোযোগী হলো। নুসরাত ইরহামকে বলল, এর পাশে বসে ফিল কেমন তোর? চুপ কর বেডি, আমার ভয় করতেছে। কখন না জানি সজাগ হয়ে যায় আর আমার গলা টিপে ধরে। চিন্তা করিস না, একটা গান শোনাই তোকে, চিন্তা থেকে চট করে রিলিফ হয়ে যাবি। না বোন, গান আর গাস না, তুই গানের ধর্ষণ করে দিস গান গেয়ে গে। আচ্ছা, একটা গান গাই? না করলে তো গাইবি, নে গা এবার। না, এখন ইচ্ছা করতেছে না। আমার আইফোন দেখ, ব্যাক সিটে আছে, ওইটা দে, একটা গান বাজাই। তুই আইফোন কই পাইলি রে?
আরে ইশরাতের জন্য শপিং করতে গিয়েছিলাম, ওখান থেকে 35,000 টাকা মেরে দিয়েছি। ইশরাত আম্মারে টাকা দেওয়ার জন্য বলছিল, আম্মা ভুলে গিয়েছে টাকার কথা, তাই আমি মেরে দিয়েছি। আর কিছু টাকা আমি জমিয়েছি, দুজনের টাকা মিলিয়ে কিনেছি। তুই টাকা মারলি, আমাকে বললি না কেন? আমিও কিছু টাকা মারতাম ওখান থেকে। একা একা আইফোন কিনে নিলি। তুই ওই সময় বাড়িতে ছিলি। শালা, যাও তো নাড়ে নাড়ে বেড়াতে। এখন মুখ খারাপ করতে চাইছি না, তাই ডোন্ট ফোর্স মি। তাতে আমি গালি দিই। আজ একটা আমার জন্য শুভ দিন, গালাগালি করে মুখ খারাপ করতে চাচ্ছি না। আরেকটা কথা, আরশের থেকে উপরেরটা কিনেছি। নতুন নতুন ইংরেজি শিখেছিস তাই না? আমি জানি, ভাইয়ার আইফোন দেখেই তুই আইফোন কিনেছিস টক্কর দেওয়ার জন্য। জানোস যখন তখন জিজ্ঞেস করছিস কেন? মেহরুন্নিসা সৈয়দ বাড়ি হাই হুতাশ করে মাথায় তুলে ফেললেন। কেউ জিজ্ঞেস করলেও উত্তর দিচ্ছেন না, শুধু বলছেন আমার নাতনি। মেহরুন্নিসার চোখে পানির লেশ মাত্র নেই, তারপরও তিনি শাড়ির কোনা দিয়ে চোখ মুছলেন, নাক টানলেন। তোর ছোট পোলা আমার নাসিরের মায়াডারে কিডন্যাপ কইরা লইয়া গেছে গা। মায়াডা যাইবা চাই নাই, জোর কইরা লইয়া গেছে আমার নাসিরের মাইয়ারে। আমি থামাইতে গেলাম, আমারে কইল দাদি এখানে আসবে না, আমি কিন্তু তোমাকে মানবো না। আর কইল বাড়িতে কাউরে কইলে নুসরাতরে বিয়া কইরা আর বাড়িতে আইতো না। মেহরুন্নিসা এমনি এমনি কান্না শুরু করলেন। হেলাল সাহেব স্তব্ধ হয়ে গেলেন। আরও সেটা করতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। মাথায় হাত দিয়ে বসে পড়লেন সোফার উপর। তার মাথায় কাজ করছে না, আরশ কিভাবে করলো এটা? নুসরাত কাজী অফিসে পায়ের উপর পা তুলে বসে আছে। আরশকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, হাত পা বেঁধে, চোখে পট্টি বাঁধা অবস্থায়। কাজী সাহেব মুখ চোখ করুণ করে তাকিয়ে আছেন। নুসরাতের দিকে একবার তাকিয়ে আরশের দিকে তাকালেন। মা, আপনি এভাবে বিয়ে করবেন? এই কাপড় পরে বিয়ে করলে কোনো সমস্যা? আমি মাথায় তো ওড়না রেখেছি, তাহলে আর এতে সমস্যা হওয়ার কি আছে? আমার কি এখন মাথায় লাল কালার ওড়না দিয়ে বিয়ে করতে হবে? কাজী সাহেব কিছু বললেন না। কোণের দিকে একবার তাকিয়ে আবারও বরের দিকে তাকালেন। বর চেয়ারের উপর বসে আছে, আর তার মাথা নিচের দিকে কাত হয়ে আছে। কেউ হালকা ধাক্কা দিলে চেয়ার সহ উল্টে পড়ে যাবে বর। নাহিদ এসে নুসরাতের মাথায় টোকা দিল। তুই পুরুষ মানুষকে কিডন্যাপ করে বিয়ে করছিস? ছি ছি ছি, তুই এত নিচে নেমে গেলি? বড় ভাইয়ের বয়সী পুরুষকে বিয়ে করতে তোর বিবেকে নাড়া দিচ্ছে না? এইভাবে এই নিরীহ পুরুষটাকে তুই কিডন্যাপ করে বিয়ে করতে পারিস? তুই তোর বকবক বন্ধ কর আর চুপচাপ দাঁড়া। তোকে আমার সাক্ষী হিসেবে এখানে এনেছি, এত পটর পটর করতে এখানে আনিনি। তুই আমার ভাই, ওর পক্ষপাতিত্ব করছিস কেন? আমি ওই সময় আন্টিকে বলেছিলাম এটা লেডি গুন্ডি হয়ে যাবে, আমার মতো বেচারা পুরুষ মানুষদের অত্যাচার করবে, কিন্তু কেউ আমার কথা পাত্তা দেয়নি। এখন দেখো, আমার মতো একজন নিরীহ পুরুষকে কিডন্যাপ করে এনে বিয়ে করছে। হইছে, তোর কাকের মতো গলা দিয়ে কাকা বন্ধ কর, আমরা কেউ শুনতে ইচ্ছুক না। আরশ এর মধ্যে নড়ে চড়ে উঠল। শরীর চেয়ারের সাথে বাঁধা থাকার জন্য ঠিকভাবে নড়তে পারল না। ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করলো। হাত শক্ত করে বাঁধার জন্য, তার উপর তখন সিঁড়ি থেকে উল্টে পড়ার জন্য। নুসরাত আরশের দিকে তাকিয়ে বলল, ইরহান, সুন্দর করে বসা মালকে, না হলে চেয়ারে নিয়ে কখন উল্টে পড়ে যায় কে জানে। এই নুসরাত, আমার চোখ বাঁধা কেন? আর আমরা এখন কোথায়? ভাইয়া, এখন আমরা দুজন কাজী অফিসে আছি। আরশ বুঝলো না কেন তারা কাজী অফিসে আছে। সে তো বাসা থেকে বের হয়েছিল অফিসে যাওয়ার জন্য। তারপর কি হয়েছিল? মাথায় চাপ দিতেই ঝাপসা ঝাপসা সবকিছু ভাসলো। কোনো কিছু স্পষ্ট চোখে ভাসলো না। নুসরাত, আমার চোখে কি বাঁধা? ওটা খুল। ভাইয়া, আমি প্রমিস করেছিলাম না আপনি না বললে আপনার সামনে আসবো না, তাই চোখে এই পট্টি বেঁধে দিয়েছি যাতে আপনি আর আমার এই অসুন্দর মুখটা দেখতে না পারেন। ভালো করেছি না ভাইয়া? আরশের মাথায় আসলো এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে নুসরাত। নুসরাতকে আদেশের স্বরে বলল, আমি বলছি এখন আমার চোখ খুল। ইরহামের চোখের পট্টিটা খোল। ইরহাম খুলে দিল চোখে বাঁধা কাপড়। প্রথমে চোখ খুলতেই সবকিছু ঝাপসা ভাসলো আরশের চোখের সামনে। আলস হয়ে যেতেই আরশ চারদিকে চোখ ঘুরিয়ে তাকালো। জায়ান, ইরহাম আর আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। আরশের ভ্রু কুঁচকে গেল। এরা এখানে কেন? নিজের হাত নাড়াতেই বুঝতে পারলো হাত শক্ত করে বাঁধা চেয়ারের সাথে। তুই আমার হাত বেঁধে রেখেছিস কেন চেয়ারের সাথে? আর কাজী অফিসে আমরা কি করছি? আপনার মতো গন্ডারকে আটকানোর জন্য চেয়ারে বাঁধা হয়েছে। কাজী অফিসে আমার কি কাজ যে তুই আমাকে এখানে বেঁধে রেখেছিস? আর গন্ডার কাকে বলছিস? আপনাকে দিয়েই তো সব কাজ হবে, আপনি তো মেইন, আপনাকে ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হবে না। আর আপনি তো শুধু এখানে চেয়ারের সাথে বাঁধা আর কেউ না।
তাহলে বুঝতে পারছেন না কেন? আপনাকেই বলছি গন্ডার। মাহাদি আর ইনায়া এর মধ্যে এসে কাজী অফিসে ঢুকলো। আরশের সামনে দাঁড়াতে আরশ অবাক হয়ে তাকালো মাহাদির দিকে। এ আবার এখানে কি করছে? আরশ অবাক হয়ে জিজ্ঞেস করলো। তোরা সবাই এখানে কি করছিস? আজ আমার বন্ধুর বিয়ে, তাই এখানে এসেছি। আরশ বুঝলো ঘাপলা আছে এখানে। নুসরাতের দিকে তাকালো, যে মুখ শক্ত করে বসে আছে সামনের দিকে তাকিয়ে। আরশ মাহাদির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, মাহাদি, আমার হাত চেয়ার থেকে ছুটিয়ে দে। কি শক্ত করে বেঁধে রেখেছে, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। মাহাদি হালকা হেসে হাত অপরাধীর মতো উপরের দিকে তুলল। ভাই মাফ করিস, আমি পারবো না। আরশ জায়ানের দিকে তাকালো। জায়ান দুপাশ মাথা নাড়ল। ইরহামের দিকে তাকাতে ইরহাম বলল, ভাই, আমার দিকে তাকাবেন না। আমি আপনার মতোই এক অসহায় প্রাণী। আমি যদি আপনাকে এখন ছাড়িয়ে দেই, তাহলে এই শাকচুন্নিটা আমার ঘাড় মটকাবে। আই এম সরি ছোট ভাইয়া, মাফ করে দেবেন আমাকে। আপনাকে সাহায্য করতে পারলাম না। ইনায়ার দিকে তাকালো। সে আগে থেকে মাথা নাড়িয়ে না করছে আরশকে। এবার নাহিদের দিকে তাকাতে নাহিদ উৎফুল্ল গলায় বলল, ভাইয়া, আমি একজন মানবতার ফেরিওয়ালা। আমি আপনার আজ সেবা করে নিজেকে ধন্য করব। আমি আজ আপনাকে এখান থেকে বাঁচাবো। তারপর আমার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখব। আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার এই অমানবিক কাজের ইতিহাস পড়ে আমাকে বাহবা জানাবে, বলবে ওয়া ওয়া। আরশ হালকা হাসলো। নাহিদ এসে আরশের চেয়ারের সাথে বাঁধা দড়ি ছুটাতে যাবে, নুসরাত চিৎকার করে উঠল, এই, একদম দড়িতে ধরবি না। কত কষ্ট করে এই মোটা প্রোডাক্টকে আমরা এখানে বেঁধেছি তুই জানিস? নাহিদ, ছুবি না বলছি। মোটা প্রোডাক্ট আমার সম্পত্তি, তুই হাত লাগাবি না আমার সম্পত্তিকে। নাহিদ শুনল না, পায়ের কাছে দড়ি ছুটাতে গেল। আজ যদি আমি একে বিয়ে করি তাহলে তোকে 5খানা বাইক কিনে দিব। তুই জানিস এই বেটা প্রচুর ধনী, বলতে পারিস মিলিয়নার, সৈয়দ বাড়ির বড়লোক পুরুষ। আমি বিয়ে করলে সব টাকা আমার, আর আমার টাকা মানে তো সব টাকা তোর। তাই সুযোগ মিস করিস না নাহিদ। সুযোগ একবার আসে, বারবার না। সত্যি বলছিস তো? 5টা বাইক কিনে দিবি? 100% সত্যি। তুই বিশ্বাস রাখতে পারিস আমার ওপর? নাহিদ আরশের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। আরশ দাঁতে দাঁত চেপে একবার চাইলো। তার নুসরাতকে ইচ্ছে মতো কতটা থাপড়াতে ইচ্ছে করছে। হাত বাঁধার জন্য শুধু কিছু করতে পারছে না। চোখ বন্ধ করে আরশ জোরে শ্বাস নিল। নাহিদ প্রচুর ব্যথিত গলায় বলল, ভাইয়া, আজ আর মানবতা আপনাকে দেখাতে পারলাম না, আর ইতিহাসের পাতায়ও নিজের নাম লিখাতে পারলাম না। অন্য একদিন মানবতার ফেরিওয়ালা হয়ে আপনার সাহায্য করব। মানবতা আজ কোথায়? মানবতা আজ চাঁদে। আরশ কিছু করতে না পেরে নুসরাতের দিকে রাগী চোখে তাকালো। নুসরাত আরশের দিকে ফিরেও তাকালো না। মা, ছেলেটা কি এই বিয়েতে রাজি? ছেলের রাজি দিয়ে কি হবে? ছেলে রাজি না হলে ও বিয়ে হবে, ছেলে রাজি হলেও হবে। ছেলে রাজি না হলে বিয়ে হবে কিভাবে? আমি এই বিয়েতে রাজি না। এ পুরুষ নির্যাতন করে বিয়ে করতে যাচ্ছে। তাহলে তো মা বিয়ে হবে না। ছেলে তো রাজি হচ্ছে না, এখন কি করব? কাজী বর রাজি হলে তো বিয়ে হবে, আর বর রাজি হয়ে যাবে, চিন্তা করবেন না। কাজী সাহেব মাথা ওপর নিচ নাড়ালেন। নুসরাত এবার একটু শব্দ করেই হাসলো। দাঁড়ান, আমার একটু গান গাইতে ইচ্ছা করতেছে, গান গেয়ে শোনাই আপনাদেরকে। ইরহাম কিছু বলতে যাবে, নুসরাত চোখ রাঙালো। আমার গানের মাঝে কেউ ডিস্টার্ব করবে না, ভালো না লাগলে কান বন্ধ করে বসে থাকো। আমি আমার হবু জামাইকে গানটা শোনাতে চাই। নুসরাত গলা পরিষ্কার করে গান ধরলো। तू बन जा मेरे बच्चे का पापा, मैं बन जाऊंगी तेरी बच्ची का मम्मी। हे बॉय, हे फ्रेंसी बॉय। বোন আমার, গানটার ধর্ষণ এভাবে করিস না। তুই গানটার ইজ্জত মেরে দিলি। এটা হেই বয় না, হেই গার্ল হবে। আমি ঠিকই গাইছিলাম। দেখছস, তুই আমার গানটা বুঝতে পারছিস, তাহলে ভুল হবে কেন? ইরহাম নাক কুচকে নুসরাতকে ভেঙচি কাটলো। নুসরাত ওসবে পাত্তা না দিয়ে পা তুলে চেয়ারে বসলো। মাহাদির দিকে তাকিয়ে বলল, ভাইয়া যা বলছিলাম এনেছেন? নুসরাত কথা শেষ করার আগে আরশ বলল, অনেক তামাশা করেছিস, এবার আমার হাত পা থেকে দড়ি খুলে দে। তো ঢং দেখেছি অনেক, আমার কাজ আছে। তোদের নাটক দেখতে ইচ্ছে করছে না? নুসরাত এমন ভাব করলো যেন আরশের কথা শুনেইনি। আরশ নামক কোনো ব্যক্তি এখানে উপস্থিত আছে বলে সে জানে না, এরকম করলো। মাহাদি নুসরাতের হাতে বন্দুক এনে দিল। নুসরাত বন্দুক নাড়াচাড়া করে দেখলো, কাজী সাহেবের দিকে টার্গেট করলো। তারপর আরেকবার নাড়াচাড়া করলো। কাজী সাহেব হেসে উঠলেন। নুসরাতকে ঠাট্টা করে বললেন, মা, এটা দেখে মনে হচ্ছে তো বাচ্চাদের খেলনার বন্দুক। নুসরাত কথা বলল না। আরশের দিকে একবার সরাসরি তাকালো, জিজ্ঞেস করলো, বিয়ে করবেন আমাকে? না, আর এই খেলনার বন্দুক নাড়াচাড়া করা বন্ধ কর। তুই এটা দেখিয়ে আমাকে ভয় দেখাতে যাচ্ছিস?
নুসরাত সাইকোদের মতো মাথা কাত করলো। আরশের চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে পৈশাচিকে হাসি হাসলো। কাজী সাহেব আরশের কথা শুনে নিজেও হাসলেন। নুসরাত বন্দুক কাজী সাহেবের মাথার উপর দিয়ে রেখে ট্রিগার চাপলো। ট্রিগার চাপতে বন্দুকের ভেতরের গুলি শু করে বের হয়ে গেল। একটুর জন্য কাজী সাহেবের মাথার খুলি উড়ে যায়নি। নুসরাত বন্দুক ধরে যেদিকে পারল সেদিকে একটা গুলি মারল। ইরহাম চিৎকার করে উঠল, কাঁদো কাঁদো গলায় বলল, এই পাগলের হাত থেকে কেউ বন্দুক নাও তো, এর হাত শার্প না, কখন আমাদের ভুলে গুলি করে উড়িয়ে দেবে। ভাই, আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করার আগে আমার বউকে বিধবা করে এই পৃথিবী থেকে আমাকে বিদায় দিয়েন না। নুসরাত মাথার ওপর ছাদের দিকে আরেকটা গুলি করলো। কাজী সাহেবের দিকে তাকিয়ে টেনে টেনে হেসে জিজ্ঞেস করলো, কাজী সাহেব বিশ্বাস হলো তো এটা আসল বন্দুক, কোনো খেলনার বন্দুক নয়? বিশ্বাস না হলে আমি আবার আপনার উপর ট্রাই করে দেখাতে পারি। বন্দুক কোলের ওপর রেখে নুসরাত নিজের পকেট থেকে মোবাইল বের করলো। মোবাইলের গ্যালারিতে ঢুকে আরশের সামনে কিছু ছবি তুলে ধরলো। এইগুলো তুই কোথায় পেলি? প্রমাণ জোগাড় করেছি। এগুলো এক কাজ করি, ফ্যামিলি গ্রুপে ছেড়ে দেই, আর আপনার রুবার কথাগুলো মিডিয়ায় ছেড়ে দেই। সেই রিচ অ্যান্ড ভিউ হবে, আর আপনিও ভাইরাল হয়ে যাবেন। আরশ নুসরাতের দিকে লাল চোখ বানিয়ে তাকিয়ে রইল। কিছু না করতে পেরে রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। নুসরাত শব্দ করে হাসলো। বড় আব্বুকে আপনি যে সিগারেট খান সেটা ওনার হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠিয়ে দিই। প্রমাণ হিসেবে আপনার একটা ছবিও সিগারেট খাওয়ার অবস্থায় আমার কাছে আছে। আরশ হাত ছুটানোর চেষ্টা করলো। নুসরাত এক ঠোঁট ওপরে তুলে আরশকে তাচ্ছিল্য করে হাসলো। নড়াচড়ার চেষ্টা করবেন না, চেষ্টা করলে আপনি ব্যথা পাবেন। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল, আমাকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে আপনার। যে মুখ দিয়ে কথা বলছি ওই মুখ ভেঙে দিতে ইচ্ছে করছে, তাই না? আমারও গতকাল রাতে ইচ্ছে করছিল আপনার মুখ থাপ্পড়ে নকশা বদলে দেওয়ার, কিন্তু বড় ভাই তাই কষ্ট করে হাত সামলেছি। এই মহিলা আমাকে জোর করে বিয়ে করছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং দেখছিস। মাহাদি, আমি বলছি আমার হাত খুলে দে। আমি তোদের কিচ্ছু করব না, শুধু এটাকে দুটো থাপ্পড় মারবো। ভাই, আমারও হাত পা বাঁধা। আমার কিছু গোপন থেকে গোপনীয় জিনিস ওর কাছে ব্ল্যাকমেইলের জন্য আছে। বলেছে ওর কাজ না করলে প্রমাণ ভাইরাল করে দিবে। আরো সবার দিকে অসহায় চোখে তাকালো। সবার এক কথা, তাদের কিছু না কিছু জিনিস নুসরাতের কাছে আছে। তার কথা না শুনলে যা সে ভাইরাল করে দিবে। আরশ ভাইয়া, কেউ নেই আপনাকে বাঁচানোর জন্য। এবার বিয়ে করে নিন আমাকে, আমি আপনাকে এখান থেকে বাঁচাবো। বিয়েটা করে নিলেই। আরশ নুসরাতের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমি জীবনেও তোকে বিয়ে করব না, এই দেহে প্রাণ থাকতে তো কখনো না। ভাইয়া, আপনি বাংলা সিনেমার আগে ডায়লগগুলো দিচ্ছেন। কি যে ছিল ডায়লগগুলা! শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। আমি আপনার দেহ পেলেই হবে, মন দিয়ে কি করব? দেহ দিয়েই তো সব কাজ। আচ্ছা যাই হোক, গতকাল রাতে আপনি আমাকে বলেছিলেন না আমাকে কে বিয়ে করবে। আমার চেহারা ভালো না, মন ভালো না, তাই ভাবলাম বিয়ে যখন কেউ করবে না তখন আপনাকেই করে নেই বিয়েটা। ভালো না জিনিসটা? আপনি এত অ্যাডভাইস দিলেন, আপনার অ্যাডভাইস আপনার উপর প্রয়োগ করলাম। এতক্ষণ ধরে তোর বকবক শুনছি, এখন ঝটপট কবুল বল আর এসব ক্যাচ্চা শেষ কর। ভাই, ইরহাম রেজিস্ট্রি পেপার নিয়ে আয়। কি করবি? রেজিস্ট্রি করব। কিন্তু ভাইয়ার সিগনেচার ছাড়া রেজিস্ট্রি হবে কিভাবে? কেন, আগের যুগে সিগনেচার ছাড়া বিয়ে হতো না? হ্যাঁ হতো তো। ওইভাবে হবে, যা কালি নিয়ে আয়, ভাইয়ার বুড়ো আঙুলের ছাপ বসিয়ে দিব। ইরহাম পাশের দোকান থেকে দৌড়ে গিয়ে খুঁজে কালি নিয়ে আসলো। আরশ হাত মুঠো করে রাখলো শক্ত করে, কিন্তু জায়ান মুঠো থেকে আঙ্গুল বের করে আনলো। নাহিদ কালির মধ্যে আরশের বুড়ো আঙ্গুল চেপে ধরে সেটা নিয়ে গিয়ে রেজিস্টারে বসালো। নুসরাত হাফ ছাড়লো, পা তুলে বসে নিজেও আঙ্গুলের ছাপ দিল। না, এবার ঝটপট কবুল বলে ফেলতো বাবা। আরশ মুখে কুলু পেটে বসে থাকলো। নুসরাত ফ্যামিলি গ্রুপে ঢুকে আরশের সব ছবি যা যা প্রমাণ হিসেবে ছিল, ডায়নার সাথে রেস্টুরেন্টে খাওয়ার, রুবার সাথে কথা বলা, সিগারেট খাওয়ার, কোনো এক হোটেলের সামনে পকেটে হাত দিয়ে তোলা ছবি ছেড়ে দিল। নুসরাত, ডোন্ট ডু দিস। আমি বিয়ে করব, ডিলিট কর ওটা। ইস ভাইয়া, ফ্যামিলি গ্রুপে ছেড়ে দিয়েছি। এত জীবন দেখলাম ছেলেরা জোর করে বিয়ে করছে, আর এখন দেখি তারা উল্টো হচ্ছে। এই মেয়ে নাকি গুন্ডা। নুসরাত ঠোঁট কামড়ে হাসলো। কাজী সাহেবের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই তিনি মুখ বন্ধ করে নিলেন। ভাইয়া ঝটপট কবুল বলুন, আর আমিও ঝটপট ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। বাবু, শুরু করো তো কবুল বলা। আর ইরহাম, ক্যামেরা অন কর। আমার ভবিষ্যৎ প্রজন্ম বাবা মায়ের বিয়ের ফটো দেখবে না?
তা কি করে হয়? কয়েকটা ভিডিও করিস আর ছবিও তুলিস, অ্যালবাম করে রাখবো। আরশ রাগে গজ গজ করে চিৎকার করে বলল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল। নুসরাতকে বলতে বলা হলো কবুল বলার জন্য। সে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে একসাথে 3 বার কবুল বলল। আর ওইদিকে ইরহাম নুসরাত আর আরশের বিয়ের ভিডিও করছে। আর নুসরাত যে ফটোগুলো ফ্যামিলি গ্রুপে ছেড়েছিল তা ডিলিট ফর এভরিওয়ান করছে। বোন আমার, কান্না কর। আমার কান্না আসছে না। কান্না আসতেই হবে? হ্যাঁ, কান্না করতে হবে। আর কান্না না আসলে জোর করে আন। নুসরাত এমনি হু হু করে কান্না করলো। চোখ নিয়ে ঘষলো নাহিদের বুকের কাছের কাপড়ে। হয়েছে, আর কান্না করতে হবে না। কাজী অদ্ভুত চোখে নুসরাতের দিকে তাকিয়ে দোয়া পড়তে শুরু করলেন। নুসরাত পা নামিয়ে সুন্দর করে বসলো। দোয়া পড়া শেষে আরশকে আবারও চোখে পট্টি মেরে দিল। কাজী সাহেব বিড়বিড় করলেন, সারা জীবন দেখলাম মেয়েকে কিডন্যাপ করে এনে ছেলেরা বিয়ে করছে, আর এখন দেখি ছেলেকে কিডন্যাপ করে এনে মেয়ে বিয়ে করছে। কলিযুগ কলিযুগ। আমি নুসরাত নাসির, সবাই যা করে আমি তার উল্টোটা করি। অন্যের সাথে আমাকে মেলাবেন না কাজী সাহেব। কাজী সাহেব মুখে কুলু পাটলেন। নুসরাত উঠে দাঁড়ালো, আড়মোড়া ভেঙে বলল, বিয়ে যে পড়িয়েছেন তার টাকা ওনার কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে নিয়ে নেবেন। তাহলে আজ আসি কাজী সাহেব। আর একটা কাজ করবেন, আমরা এখানে থেকে যাওয়ার ঠিক 10 মিনিট পর ওনার হাতের বাঁধন খুলে দেবেন। যে যার বাড়ি গিয়ে সহি সালামত পৌঁছাক, তারপর ওনাকে ছেড়ে দিবেন। এর আগে যদি এর হাত পা খুলে দেন তাহলে এই বন্দুক দিয়ে আপনার মাথা ঝাঁঝরা করে দিব। নুসরাত যাওয়ার আগে ঝুঁকলো আরশের দিকে, কানে কানে বলল, অপমান করছিলি না? কে বিয়ে করবে আমাকে? তুই অপমান করেছিস, তোকেই বিয়ে করে নিয়েছি। আর এবার থেকে এক একটা কথার জন্য এক একটা শাস্তি পাবি। বি রেডি ফর ইউর পানিশমেন্ট মিস্টার আরশ হেলাল। নুসরাত মেকি হাসি হাসলো। ইরহাম, জায়ান, মাহাদি, ইনায়া বের হয়ে গেল কাজী অফিস থেকে। আরশ বলল, কাজী সাহেব আমার হাত খুলে দিন। আমি আপনাকে বিয়ে পড়ানোর জন্য যত টাকা দিবে বলেছে তার থেকে 3 গুণ বেশি টাকা দিব। বাবা, একটা কথা আছে না, নিজে বাঁচলে পাবেন না। আমার আর আপনার অবস্থা সেম। যেখানে আপনার মতো উষ্টপুষ্ট একজন মানুষকে বেঁধে রেখে বিয়ে করে নিল, সেখানে আমি কোন ক্ষেতের মূলা? আমাকে গুলি করে উড়িয়ে দিবে টাইমের আগে আপনাকে ছেড়ে দিলে। তাই বাবা, চুপচাপ বসে থাকো, নিজের জানের হেফাজত করো, আর আমার জানও আমাকে হেফাজত করতে দাও। গতকাল রাতে ঝড় আর সাথে বৃষ্টি হওয়ায় প্রকৃতির অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত বৃষ্টির কারণে শীত পড়েছে অনেক বেশি। ইসরাত এক হাত অন্য হাতের সাথে ঘর্ষণ করে হাত গরম করতে চাইল, তবুও মনে হলো শীত কমেনি। গলায় স্কার্ফ পেঁচিয়ে শরীর গরম কাপড়ে জড়ালো, পায়ে বুট পরে মাথায় ওড়না পেঁচিয়ে ক্যাব বুক হলো। প্রয়োজনীয় সব জিনিস পকেটে পুরে ইসরাত অ্যাপার্টমেন্ট লক করে বের হয়ে গেল। Good morning, Camelia. Good morning, Israit. Camelia, it's not Ishrat, it's Israt. How are you? I'm fine, Israit. আর আমি Israit বলেছি। No, ওটা বলেনি আপনি। আপনি বলেছেন Ishrait. দুটোই তো এক, তাহলে সমস্যা কোথায়? ইসরাত শ্বাস পেল। তার নামে 13টা বাজিয়ে দিয়েছে ক্যামেলিয়া। ক্যামেলিয়া তার স্বামীকে আনতে গেল ইসরাতের সাথে পরিচয় করানোর জন্য। লিও স্ত্রীকে বোঝানোর জন্য বলল, বেবি, এখন কাস্টমার আছে, পরে গিয়ে পরিচিত হব। এখন আমার অনেক কাজ। ক্যামেলিয়া লিওর কথা শুনলো না। তার কথা সে এখন বলেছে, মানে এখন যেতে হবে। শোনো, খাবার সার্ভ করে এসেই পরিচিত হব। ক্যামেলিয়া গাল ফোলালো। লিও খাবারের ডিশগুলো হাতে নিয়ে ক্যামেলিয়ার গালে চুমু খেয়ে কিচেন থেকে বের হয়ে গেল। খাবার সার্ভ করে আসলো ইসরাতের সাথে পরিচিত হতে। ইসরাতের সাথে পরিচিত হওয়ার আগে লিও ফানি ফানি জোক শোনালো ইসরাতকে। ইসরাত হালকা হাসলো, কিন্তু ক্যামেলিয়া হেসে গড়াগড়ি খেলো। লিও এবং ক্যামেলিয়া এই দম্পতিকে ইসরাতের কাছে মনে হলো প্রচুর আন্তরিক, কারণ দুদিনের পরিচয়ে তারা ইসরাতের সাথে এভাবে মিশছে যেন তাদের অনেক পুরনো সম্পর্ক। ক্যামেলিয়া ছটফটে ভাবে বলল, আজ আর রেস্টুরেন্ট ওপেন রাখার দরকার নেই। ইসরাতকে নিয়ে আমি বাইরে বেড়াতে যাব। ও প্যারিস আসলো আর প্যারিস ঘুরে দেখবেন, এটা হয়? একদিন রেস্টুরেন্ট বন্ধ থাকুক, আজ আমাদের হলিডে। কিন্তু কাস্টমার তো ব্রেক টাইমে এখানে আসবে খাবার খাওয়ার জন্য। তো তার ড্রাইভার কি আমরা নিয়েছি নাকি? আমরাও মানুষ, আমাদের রেস্টের প্রয়োজন আছে। আমাদের হলিডে পালন করতে ইচ্ছে হয়। তোমার ইচ্ছে না হলে তুমি এসো না, আমি আর ইসরাত দুজন চলে যাব। তুমি তোমার কাস্টমারের সাথে টাইম স্পেন্ড করো।
তুমি কি মনে করো তোমাকে ছাড়া আমরা যেতে পারবো না? একা একা হারিয়ে যাবো? হাসালেও হে ভালো, এই ক্যামেলিয়া প্যারিসের অলি গলি ছেড়ে। আজ আমি বেড়াতে যেতে চাইছি মানে আজ আমি বেড়াতে যাবই, কারণ আমাকে থামানোর সাধ্য নেই, শুধুমাত্র গড ছাড়া। চলো স্ট্রাইট, আমরা যাই, কারোর ইচ্ছে না হলে আসার দরকার নেই। আরে বেবি, রাগ করছো কেন? আমি কি বলেছি যাব না? তোমার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছু না। চলো চলো, একদিন রেস্টুরেন্টে অফ থাকলে কিছু হবে না। ক্যামেলিয়া হেসে স্বামীকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। ইসরাত চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। লজ্জা শরম নেই এই মেয়ের। আবার মাথায় আসলো, এটা তো নর্মাল বিষয়, এরা তো রাস্তায় দাঁড়িয়ে লিপকিস পর্যন্ত করে। সৈয়দ বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। নুসরাত মাথা নিচু করে চুপচাপ ড্রয়িং রুম থেকে চলে যেতে চাইল। হেলাল সাহেব ডেকে উঠলেন। নুসরাতের চোয়াল ঝুলে পড়ল। এখন আবার ডাকছেন কেন? হৃৎপিণ্ডের গতি ধূপ ধূপ করে বেড়ে গেল। মনে মনে দোয়া ইউনুস পড়ে হেলাল সাহেবের সামনে এসে দাঁড়ালো। আরশ তোমার সাথে কি করেছে? নুসরাতের ভ্রু কুঁচকে গেল। আরশ তার সাথে কি করবে? সে তো করে এসেছে আরশের সাথে কত কিছু। কপালে ভাঁজ ফেলিয়ে ড্রয়িং রুমের চারিদিকে তাকালো। সবার মুখ থমথমে। মুখ দেখে বোঝা যাচ্ছে বিরাট কিছু ঘটেছে। নুসরাত মেহরুন্নিসার দিকে তাকালো। মেহরুন্নিসা শাড়ির কোণা দিয়ে চোখ মুছলেন। নুসরাতকে তার দিকে তাকাতে দেখে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলেন কি। নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে কিছু না বলল। হেলাল সাহেব উত্তরের আশায় নুসরাতের মুখের দিকে তাকিয়ে আছেন। আব্বা, ও কি কইব? ওকে কিছু কইতে পারবো এখন? তোমার পোলা ওরে কিডন্যাপ কইরা নিয়ে গেছে, নিজের মুখে কইতে ওর কষ্ট হইব না? নুসরাত বুঝলো মেহরুন্নিসা বাড়িতে আরেকটা গন্ডগোল পাকিয়েছেন। ভালো হয়েছে গন্ডগোল পাকানোই, তার জন্যই ভালো। তার কাজ সহজ হয়ে গেল। সেকেন্ডের মধ্যে নুসরাত নিজের মুখ কাদো কাদো করে দুহাত মেলে জড়িয়ে ধরলো মেহরুন্নিসাকে। কানে কানে জিজ্ঞেস করলো, কি বলছে দাদা? মেহরুন্নিসা শাড়ির কোণা দিয়ে মুখের এক পাশ ঢেকে বললেন, কইছি তোরে কিডন্যাপ কইরা নিয়ে গেছে। নুসরাত হাসলো ঠোঁট বাঁকিয়ে। মেহরুন্নিসার গলা জড়িয়ে হাউ মাউ করে কান্না শুরু করলো। চোখ চেপে ধরে রাখলো মেহরুন্নিসার কাঁধে। নুসরাতের ঠোঁটে হাসি, কিন্তু মুখ দিয়ে হু হু করে কান্না করার মতো করলো, যা শুনতে করুণ শোনালো। 5 মিনিট পর আরশ বাড়িতে আসলো। নুসরাতকে কান্না করতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। আরশকে খেয়াল করতেই হেলাল সাহেব তেড়ে গেলেন আরশের দিকে। ইরহাম এসে হেলাল সাহেবকে পেছন থেকে জাপটে ধরলো। শুয়োরের বাচ্চা, তুই আমাকে বললে তোর বিয়ে দিতাম না ওর সাথে? তুই কুত্তার বাচ্চা, জোর করে বিয়ে করেছিস কেন? গুন্ডা হয়েছিস তুই? আরশের মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হেলাল সাহেবের দিক থেকে চোখ ফিরিয়ে সবার দিকে তাকালো। বাড়ির সবাই তার দিকে রুষ্ট চোখে তাকিয়ে আছে। শুধুমাত্র নাজমিন বেগম তার দিকে না তাকিয়ে নুসরাতের দিকে খ্যাপা বাঘিনীর মতো তাকিয়ে আছেন। তোকে বলেছিলাম তোর কোনো পছন্দ থাকলে বলতি, তুই তো বললি পছন্দ আছে। আমি তো তোর পছন্দের কথা মেনে নিয়েছি, তাহলে তুই তোলে নিয়ে বিয়ে করতে গেলি কেন? রামছাগলের বাচ্চা, তোকে কি বিয়ে দিব না বলছি আমরা? আরশ কিছু বলতে যাবে, হেলাল সাহেব বললেন, চুপ। আর একটা কথা না, বিয়ে করেছো জোর করে, খুব ভালো কাজ করছো। এখন যা করার আমরা করব, তুমি শুধু চুপচাপ আমাদের কথা শুনবে। আরশ দাঁতে দাঁত পিষে কটমট শব্দ করলো। নুসরাতের দিকে ক্ষুব্ধ দৃষ্টি তাক করলো। নুসরাত মেহরুন্নিসার কাঁধ থেকে মাথা তুলে আরশের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আরশকে বুড়ো আঙ্গুল দেখালো উল্টো করে। তারপর দু হাত মেহরুন্নিসার গলার পাশ দিয়ে নিয়ে এসে মিডল ফিঙ্গার দেখালো। ঠোঁট উপরের দিকে তুলে মিচকে শয়তানের মতো হাসলো। নুসরাতের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ন্যাকা কান্না জুড়ে দিল। আরশ রাগে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কাটলো, রাগ ব্যালেন্স করার জন্য, না হলে রাগ সামলানো মুশকিল হবে। হেলাল সাহেব আরশকে ধমকে উঠলেন, এত বড় কাজ করে তোর হয়নি, আবার ওকে ধমকাচ্ছিস? তোর লজ্জা করছে না? এই চোখ নামা নিচের দিকে, নুসরাতের দিকে এভাবে তাকাবি না। আমি ভিকটিম, তোমরা কেউ কেন বিশ্বাস করছো না? ও আমি জোর করে বিয়ে করেছে, আমি বিয়ে করিনি ওকে। তোমরা ভিকটিমকে অপরাধী ভাবছো, আর অপরাধীকে ভিকটিম ভাবছো। আমাকে সহানুভূতি না দেখিয়ে ওকে সহানুভূতি দেখাচ্ছ। নুসরাত হু হু করে কান্নার সাউন্ড আরো বাড়িয়ে দিল। আরও সাহা হয়ে গেল এর অভিনয় দেখে। নুসরাতের চোখ বেয়ে টপাটপ পানি পড়ছে, যা গাল বেয়ে নেমে যাচ্ছে চিবুকে। চোখে পানি আনলো কিভাবে এটা? আরশ নুসরাতের দিকে হা হয়ে তাকালো। ও তোকে বিয়ে করবে কিভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস? তোকে জোর করে ও বিয়ে করবে কিভাবে আমাকে বোঝা। আরশ মিথ্যে বললে গুছিয়ে বলতে হয়। আমার কথা শুনেই তো বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। আরশের রাগে নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে হলো। সবাই মিথ্যে কথা বিশ্বাস করে বসে আছে কেন? হয়েছে, আর নাটক করতে হবে না। আমরা বুঝতে পারছি কে ভিকটিম আর কে অপরাধী। এবার মেইন পয়েন্টে আসি। বিয়ে করে নিয়েছো, ভালো কথা।
একদিন করার ছিল, আজ করে নিয়েছো, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জানিয়ে বিয়ে করলে আমরা কি বাধা দিতাম? তোমাদের ভাইদের কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রেখেছি এ পর্যন্ত? সব পূরণ করছি, তাহলে এটাও করতাম পূর্ণ। এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন তো ছিল না। বিয়ে করে নিয়েছে বলে এখন তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না। যাও যাও, যে যা রুমে যাও। আমি এদের নিয়ে ভেবে জানাবো কি করা যায় এদের। একজন থেকে আরেকজন, দুই কাঠি উপরে। আর এসব ভালো লাগছে না, প্রতিদিন তোমাদের ঢং, শরীর খারাপ করছে। নুসরাত নিজের কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। এমনভাবে হাঁটলো যেন কেউ ধাক্কা দিলে উল্টে পড়ে যাবে। সে প্রচুর শোকাহত আরশের এই অদ্ভুত আচরণের জন্য। আরশের পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখের কোণে জমায়িত পানি বুড়ো আঙ্গুল দিয়ে মুছল। তর্জনী আঙ্গুলের সাহায্যে বুড়ো আঙ্গুলে লেগে থাকা জল টোকা মেরে দূরে ফেলল। এমনভাবে ফেলে দিল যেন চোখের পানি না, নিকৃষ্ট কোনো জিনিস ফেলে দিচ্ছে। আরশের কানে তার কথা যায় সেভাবে সাউন্ড রেখে সতর্ক গলায় বলল, কি যেন বলছিলেন? মুখের মতো মনও কালো। এইরকম কিছু বলেছিলেন। হোয়াট এভার, যাই বলেন, এখন থেকে ওই মন কালোর বহিঃপ্রকাশ ঘটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো। আপনার জীবন যদি টানা টানা না করে ছাড়ি, আমার নাম বদলে দেবেন মিস্টার আরশ হেলাল। নুসরাত গা চালানো কথা বলে হাসল, মুখ দিয়ে চুকচুক শব্দ করলো, ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলল, উফ জামা, এভাবে তাকাবেন না। ওই যে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এখানে ধক করে ওঠে। আরশ ঠান্ডা চোখে তাকিয়ে রইল। নুসরাত অভিনয় করে বলল, আমাকে মারতে ইচ্ছে করছে। উফ, মারতে পারবেন না, আপনার হাত পা তো বাঁধা। মারবেন কিভাবে, শালার অভদ্রতা। বাগাতেল গার্ডেন প্যারিসের একটি ঐতিহাসিক এবং সুন্দর বাগান, যা বাগাতেল প্রাসাদের পাশে অবস্থিত। এটি বুট সদভদ পার্কের মধ্যে এবং প্যারিসের পশ্চিম অংশে অবস্থিত। বাগাতেল গার্ডেনটি তার সুবিন্যস্ত ফুলের বাগান, সজ্জিত লন এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের রোজের গাছ রয়েছে, যার মধ্যে 10,000-এরও বেশি রোজ ফুলের জাত রয়েছে। এই বাগানে ঋতুভিত্তিক ফুলের সমাহার দেখা যায়, যেমন টিউলিপ, পপি এবং অন্যান্য রঙিন ফুল। বাগানে বিভিন্ন প্রকারের বৃক্ষ এবং ঝোপঝাড় রয়েছে, যা সবুজ পরিবেশ সৃষ্টি করে। ছোট ছোট রাস্তা, পাথরের পথ এবং বনভূমি দিয়ে ঘুরে বেড়ানোর জন্য সুদৃশ্য এলাকা রয়েছে। বাগাতেল বাগানটিতে বেশ কয়েকটি ছোট পুকুর এবং ঝর্ণা রয়েছে, যা পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এই বাগানের মধ্যে একটি ছোট প্রাসাদ রয়েছে, যা 18 শতকের নব্য ক্লাসিক্যাল আর্কিটেকচারে তৈরি। প্রাসাদটি একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং একসময় এটি রাজার সময় কাটানোর স্থান ছিল। বাগাতেল গার্ডেনে বছরে একাধিক ফুলের প্রদর্শনী আয়োজন করা হয়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো রোজ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়, জুন মাসের প্রথম সপ্তাহে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন ধরনের ফুলের প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগানটিতে হাঁটার জন্য অনেক সুন্দর পথ রয়েছে, যেখানে আপনি শান্তভাবে সময় কাটাতে পারেন। বাগাতেল গার্ডেন তার শান্ত সবুজ পরিবেশ এবং অসংখ্য ফুলের কারণে প্যারিসে একটি জনপ্রিয় স্থান। ক্যামেলিয়া এতক্ষণ ধরে বাগাতেল গার্ডেন সম্পর্কে ইসরাতকে জানাচ্ছিল। ইসরাত একজন নীরব শ্রোতা হিসেবে ক্যামেলিয়ার কাছ থেকে বাগাতেল গার্ডেন সম্পর্কে শুনছিল। ক্যামেলিয়ার কথার মাঝখানে কোনো কথা বলল না। ক্যামেলিয়া ইসরাতের মতো এমন নীরব শ্রোতা পেয়ে প্রচুর খুশি। তার হাসি হাসি মুখ দেখে বোঝাই যাচ্ছে। ক্যামেলিয়া রাস্তার মাঝখানে হাঁটছে, এক পাশে লিও ক্যামেলিয়ার হাত ধরে হাঁটছে, আর আরেক পাশে ক্যামেলিয়ার হাত ধরে ইসরাত হাঁটছে। ইসরাত যে পাশ দিয়ে হাঁটছিল, ওই পাশ দিয়ে লোকজন চলাচল করছিল। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একজন লোকের সাথে ইসরাতের ধাক্কা লাগলো। ইসরাত পেছন ফিরে তাকালো। লোকটির দিকে না তাকিয়ে চোখ নিচের দিকে রেখে বলল, আই এম সরি মিস্টার। ইসরাত চোখ উপরে তুলে তাকাতেই অবাক হয়ে গেল। ইসরাতের মতো ও পাশের ব্যক্তিটি ইসরাতকে এখানে দেখে সমান অবাক হলো। ইসরাত নিজের অবাকতা নিজের ভেতর রেখে আবারও সরি বলল লোকটিকে। এমন আচরণ করলো লোকটিকে সে জীবনেও দেখেনি, ওনাকে এই প্রথম দেখেছে। ইসরাতের দিকে অবাক হয়ে তাকালো জাইন। ইসরাত এখানে কিভাবে আসলো? মনের প্রশ্ন আসলেও মুখে জিজ্ঞেস করার পূর্বেই ইসরাতের থেকে খাটো একটি মেয়ে এসে ইসরাতের বাহু ধরে টেনে নিয়ে গেল। জাইনের নাম ধরে পেছন থেকে একটি মেয়ে ডেকে উঠল। জাইন মেয়েটার দিকে যেতে নিয়ে পেছনে ফিরে বারবার চেয়ে তাকালো কেউ একজনকে দেখার প্রতীক্ষায়। মনের ভেতর প্রশ্ন উকি ঝুঁকি দিল, ইসরাত এখানে কি করছে? কিন্তু ইসরাত জাইনের দিকে দ্বিতীয়বার ফিরে তাকালো না। ফিরে তাকালে দেখতে পেত এক সুদর্শন যুবক তার পানে দৃষ্টি দিয়ে আছে। যুবকের সেই কোমল দৃষ্টিতে অনেক কিছু জানার বহিঃপ্রকাশ ঘটছে। এই দাঁড়া, আমার কথা আছে তোর সাথে।
নুসরাতকে রুমে দরজা লাগাতে দেখে আরশ চিৎকার করে বলল, এই দরজা লাগাবি না, হাত ভেঙে দিব দরজা লাগালে। বলছি না কথা আছে আমার তোর সাথে। আরশ চিৎকার করে নুসরাতকে শাসালো। নুসরাত শুনতে পেল, তারপর মুখ গম্ভীর করে রুমের দরজা আরশের মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল। আরশ হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করলো, বড় বড় পা ফেলে নিজের রুমে প্রবেশ করলো। নিজের রুমে দরজার শব্দ করে লাগালো। নুসরাতের ওপরের রাগ দরজায় প্রকাশ করছে। রুমে ঢুকে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে দৌড়ালো। শাওয়ার না নিলে মাথা ঠান্ডা হবে না, তাই এখন শাওয়ার নেওয়া জরুরি। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে পানির নিচে দাঁড়িয়ে রইল। চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতে নিজের করা কাণ্ড কারখানা। রাগে ঘুষি মারল ওয়াশরুমের দেওয়ালে। ঘুষি মেরে দেওয়ালে নিজে হাতে ব্যথা পেল আরশ। দেওয়ালে 2 হাত ভর দিয়ে চোখ খুলল। দেওয়ালে ভর দেওয়ার জন্য কৃত্রিম জিম করা পেশিগুলো ফুলে উঠল। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। টোকা দিলেই মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আরশ আবারও চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগে বিবাহ করা তার বিবাহিত স্ত্রীর মুখ, যে তার দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসছে। শাওয়ার অফ করে আরশ 2 হাতের তালু দিয়ে মুখ থেকে পানি মুছে নিল। বাথটাবের ওপর বসে 2 হাতের মুঠোয় চুল চেপে ধরল। এত মাথা ব্যথা, শরীরে ব্যথা আর বুকে টনটনে ব্যথা অনুভব হচ্ছে কেন? এই কেন এর উত্তর নেই আরশের কাছে, হয়তোবা আছে। একটু মনের ভেতর খোঁজ নিলে হয়তো এই কেন এর উত্তর পেয়ে যেত। বিশাল দেহি পুরুষটা যদি বোকামি না করত, যদি একটু নিজেকে সামাল দিত, নিজে আর একটু ধৈর্য ধরত, তাহলে ভবিষ্যতে এরকম ভোগান্তি পোহাতে হতো না। সুন্দর নির্মল পরিবেশ, যেখানে চিন্তারা মানুষকে স্পর্শ করতে পারে না। জীবনে সকল চিন্তা একপাশে রেখে এখানে কিছু সময়ের জন্য জীবনকে উপভোগ করা যায়। বাগাতেল গার্ডেনে এমন অহরহ মানুষ আছে যারা দৈনিক জীবনে অতিষ্ঠ হয়ে বাগাতেল গার্ডেনে এসেছে কিছুক্ষণ নিজের মস্তিষ্ককে শান্ত করার জন্য, নিজেকে ফুলের সমারোহের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। ইসরাত এক দৃষ্টে ফুলের বাগানের দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর ফোনের শব্দে চিন্তার ব্যাঘাত ঘটল। ইসরাত অন্যমনস্ক ছিল, তাই ফোনের রিংটনের শব্দে একটু কেঁপে উঠল। ফুলের দিক থেকে চোখ সরিয়ে এনে মোবাইলের দিকে দৃষ্টি ফেলল। নুসরাত ভিডিও কল দিয়েছে। অলস ভঙ্গিতে ফোন ধরে সামনের ফুলের ঝুড়ির সাথে লাগিয়ে রাখলো। হ্যালো, আসসালামু আলাইকুম। নুসরাত সালাম টেনে টেনে করে ইসরাতের দিকে তাকালো। মুখ আজ অন্য দিনের তুলনায় গম্ভীর। ইসরাত কিছুটা অবাক হলো। নুসরাতের মুখ গম্ভীর, হাসি নেই। এটা হতেই পারে না। আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? মুখ ফাটা কলসির মতো বানিয়ে রেখেছিস কেন? নুসরাত শ্বাস ফেলল। তার কিছু ভালো লাগছে না। চাঁদের দিকে চোখ রেখে হাঁপ ছাড়লো। ইসরাতের কথায় উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, তুই দেশে আসবি কবে? আমার একা একা ভালো লাগে না। এখন না, কয়েকদিন যাক, তারপর আসবো। ইসরাতের কাছে মনে হলো কিছু তো গন্ডগোল হয়েছে বাড়িতে, না হলে নুসরাত এতক্ষণ এত কথা বলতো, তাকে কথা বলার সুযোগই দিত না। ইসরাত আশপাশ তাকিয়ে একবার দেখলো ক্যামেলিয়া আর লিও আসছে কিনা, কিন্তু তাদের এখানে নামগন্ধ নেই। তারা গরম খাবার আনতে গিয়েছে এই ঠান্ডা পরিবেশে খাওয়ার জন্য। বাড়িতে কিছু হয়েছে? আরে না বোন, বাড়িতে কিছু হয়নি। আমি একটা কাজ করে ফেলেছি। কি? নুসরাত মুখ কাঁদো কাঁদো করে ইসরাতের দিকে তাকালো। ইসরাত উত্তর জানার জন্য নুসরাতের দৃষ্টি পানে তাকিয়ে আছে। নুসরাত কিছু বলার পূর্বেই ক্যামেলিয়া এসে ইসরাতকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। ওহ ইসরাইট, তুমি কি আমাদের মিস করেছো? আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। এই তো কিছুক্ষণ হলো গেলে, এর মধ্যে মিস করা শুরু করেছো? ওহে বালিকা, তুমি কেন বোঝো না? তোমাকে ছাড়া আমার এখন এক মুহূর্তে একা থাকতে ভালো লাগে না। আমার ইচ্ছে করে তোমাকে প্যাকেট করে নিজের সাথে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য। ক্যামেলিয়ার এত কথা বলতে দেখে নুসরাত বিরক্ত হলো। এত কথা বলছে কেন? নিজে কথা বলবে ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে কথা বলার সুযোগ তো করে দিবে। ক্যামেলিয়া কথা বলতে বলতে ফলের ঝুড়ির দিকে চোখ গেল। ইসরাতের মতো দেখতে একটা মেয়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। ক্যামেলিয়া ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হু ইজ শি? ওহো, পরিচয় করাতেই ভুলে গিয়েছি। শি ইজ মাই সিস্টার নুসরাত। আর নুসরাত, আমি যেখানে কাজ করি সেখানে ওনার নাম ক্যামেলিয়া। ক্যামেলিয়া অমায়িক হেসে নুসরাতকে জিজ্ঞেস করলো, হ্যালো গার্ল, হাউ আর ইউ? আই এম ফাইন, এন্ড ইউ? I am also fine, darling. It's right. Your sister exactly looks like you. ওহ রিয়েলি? Yeah. নুসরাত নিজে কথা বলতে না পেরে বিরক্ত হলো। ইসরাতকে পরে কল দিবে বলে ফোন রেখে দিল। ইসরাতকে নিয়ে ক্যামেলিয়া জলাশয়ের আশপাশে গেল হাঁটার জন্য।
সাথে ইসরাতকে সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য। ক্যামেলিয়ার বয়স 32 হওয়ার পরও তাকে 18 বছরের যুবতীদের মতোই মনে হয়। তার হাইট কম, তার উপর সে হাঁটু সমান ফ্রক পরায় দেখতে কিছুটা বাচ্চাদের মতো লাগে। ক্যামেলিয়ার পাশে ইসরাত দাঁড়ালে ইসরাতের কাছে নিজেকে বয়স্ক মনে হয়। ইসরাত আশপাশ দেখছিল, তখন চোখ পড়ল জলাশয় থেকে কিছুটা দূরে জাইনের ওপর, যে চুপচাপ মেট্রেসের ওপর বসে আছে। আর তার সামনে শর্ট স্কার্ট আর স্কিনি টি শার্ট পরে একটা মেয়ে বসে আছে, যে জাইনের সাথে কথা বলছে। আর জাইন মোবাইল দেখে মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর হ্যাঁ না করছে। ইসরাত চোখ ফিরিয়ে এনে ক্যামেলিয়ার দিকে তাকালো, যে ক্যামেরা দিয়ে টিউলিপ, লিলি, ক্যামেলিয়া ফুলের ফটো তুলছে। ইসরাত তার দিকে তাকাতেই ইসরাতের দিকে ক্যামেরা করে ক্যামেলিয়া তারও ফটো দু একটা তুলল। ক্যামেলিয়াকে ফটো তুলতে দেখে ইসরাত নিজের মুখে হাত দিয়ে ঢেকে ফেলল। ইসরাত মুখ ঢাকার আগেই ক্যামেলিয়া ফটো তুলতে পেরে হালকা হাসলো। ইসরাত জাইনের দিক থেকে চোখ সরাতেই জাইন ইসরাতের দিকে চোখ রাখলো। 10 হাত দূরে বসে ইসরাতকে চিনতে তার মোটেও অসুবিধে হলো না। ক্যামেলিয়া ফটো তোলা শেষে ইসরাতকে বগল দাবা করে নিয়ে অন্যদিকে চলে গেল। ইসরাত যেদিক দিয়ে গেল জাইন সেদিক দিয়ে তাকিয়ে রইল। ইসরাত বাগাতেল গার্ডেন থেকে ফিরে এসে নুসরাতকে ভিডিও কল দিল। নুসরাত কল ধরল না। ইসরাত ফোন সোফার উপর রেখে রাতের রান্নার জন্য কিচেনে গেল। নুসরাত কল দেখলে এমনিতেই ব্যাক করবে। জাইন 7টার দিকে অ্যাপার্টমেন্টে ফিরে আসলো। নুসরাত কিচেন থেকে দরজা খোলার আওয়াজ পেল, তারপরও এসে দেখে গেল না কে এসছে। জাইন নিজের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে ড্রয়িং রুমে বসলো। কিচেনে টুকটাক শব্দ হচ্ছিল, ইসরাত রান্না করার জন্য। জাইন একবার কিচেনের দিকে তাকিয়ে আবারও চুপচাপ বসে রইল। অস্বস্তি একপাশে ফেলে ইসরাতকে ডাক দিল। ইসরাত ডাক শুনেও প্রতি উত্তর করার প্রয়োজন বোধ করল না। জাইন সোফা থেকে উঠে নিজে গিয়ে কিচেনের সামনে দাঁড়ালো। ইসরাত বুঝলো জাইন উঠে এসে তার পেছনে দাঁড়িয়ে আছে, তবুও সে নিজের কাজ করা জারি রাখলো। ডাক দিচ্ছি শুনতে পাচ্ছ না? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি। জাইন ঠান্ডা মাথার মানুষ, এসব ছোটখাটো কথায় সে রাগ করে না। ইসরাতের নির্লিপ্ত কথা গিলে নিল চুপচাপ নিজের ভেতরে। ইসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজ বাইরে যাদের সাথে গিয়েছিল তাদের তুমি জানো? আপনাকে বলতে ইচ্ছুক নই। জাইন বিরক্তির দৃষ্টিতে ইসরাতের দিকে তাকালো। একটা সিম্পল প্রশ্নে সিম্পল উত্তর দিয়ে দিলেই হয়, এত কুল হওয়ার কি দরকার? ইসরাত টমেটো স্লাইস মুখে ঢুকিয়ে জাইনকে দরজার সামনে থেকে সরতে বলল। জাইন সরল না, ঘাড় তাড়ার মতো দাঁড়িয়ে রইল। তার প্রশ্নের উত্তর দেয়নি, সেও এখন এখান থেকে সরবে না। ইসরাত জাইনের মুখের ভাবমূর্তি দেখে বুঝলো এখান থেকে সরবে না। জাইনের পাশ কাটিয়ে যেতে হলে তার শরীরের সাথে স্পর্শ লাগবে। ইসরাতের কি করার? সরবে না যখন, তখন গায়ের সাথে গা লাগিয়ে পাশ কাটাতেই হবে। ইসরাত দরজার সাথে পিঠ ঠেকিয়ে আলগোছে বের হয়ে যেতে চাইলো, কিন্তু জাইনের মতো সুঠাম দেহের ব্যক্তির সাথে শরীর লাগবে না এটা কিভাবে হয়? কিছুটা শরীরের সাথে শরীরের স্পর্শ লাগলো, তবুও জাইন প্রতিক্রিয়াবিহীন কিচেনের দরজায় দাঁড়িয়ে রইল। কিন্তু ইসরাতের শির দ্বারা বেয়ে শিশির অনুভূতি বয়ে গেল। ফোনের শব্দ শুনে সে কিচেন থেকে এসেছে। সোফার উপর থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করলো। কল রিসিভ করতেই নুসরাতের গম্ভীর মুখ ভেসে উঠল মোবাইলে। ইসরাতের পানি পিপাসা পাওয়ায় কল লাউড স্পিকারে রেখে পানির গ্লাস আনতে গেল। গ্লাস নিতে গিয়ে বলল, তখন কি বলতে চাইছিলি বল, আমি শুনছি। আমি একটা কাজ করে ফেলেছি, তোকে বলিনি? কি এমন কাজ করলি যা আমাকে না বলে করেছিস? শুভ কাজ করে ফেলেছি। ইসরাত পানির গ্লাসে পানি ঢেলে পানি মুখে দেওয়ার আগে জিজ্ঞেস করলো, কি এমন শুভ কাজ করলি আমিও শুনি, শুনে নিজেকে ধন্য করি। শখ নিতে পারবি তো? ঢং না করে বল তো কি করেছিস। আমি সবসময় প্রিপেয়ার থাকি এসব ছোটখাটো শখ খাওয়ার জন্য, এইসব আমার জন্য কিছুই না। নুসরাত গলা পরিষ্কার করে নিল। ইসরাতের দিকে তাকিয়ে বলল, আরে শারীরিক কিডন্যাপ কইরা বিয়া কইরা ফালাইছি। ইসরাতের মুখের ভেতর থেকে পানি ছিটকে বের হলো। মোবাইলের দিকে চোখ বড় বড় করে চাইলো, দেখে মনে হলো ইসরাতের চোখ খুলে বের হয়ে আসবে। লাউড স্পিকার থাকায় কিচেন থেকে জাইন এতক্ষণ শুনছিল নুসরাতের কথা। যখন আরশের কথা শুনলো, হাতে চামচ নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো স্পষ্ট সব শোনার জন্য। আরশকে নুসরাত কিডন্যাপ করে বিয়ে করেছে শুনে ইসরাত আর জাইন একসাথে চিৎকার করে উঠল। কি? নুসরাত বোকা হাসলো। জাইন চামচ হাতে নিয়ে এসে বসলো ইসরাতের কাছে। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এইমাত্র কি বললে? আবার বলো। আরে দুলা ভাই, আপনি রান্না করছিলেন বুঝি? নুসরাত, এখন ঢং করা বাদ দিয়ে আরশের সাথে কি করেছে সেটা বলো। এই তো যা শুনেছেন তাই করেছি, কিডন্যাপ করে বিয়ে করে ফেলেছি। ইসরাত আর জাইন দুজনের দিকে তাকিয়ে নুসরাতের দিকে বিস্ফারিত নজরে তাকালো।
আরশ বিয়েতে রাজি হয়ে গেল। আরে দুলাভাই বোঝেন না কেন? কিডন্যাপ করেছি, কিডন্যাপ। তুই এই কথা এখন জানাচ্ছিস, আগে জানালি না কেন? এই গাধি, এসব তুই করেছিস, জানিয়েছিলি আমায়? এটা আবার জানানোর কি? ইসরাত নিজে নিজের মাথায় থাপ্পড় মারল। এই মেন্টাল এটা কি করেছে? কিভাবে বিয়ে করলি? জি ভাবি, ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। নুসরাত, তুমি তো সিরিয়াস মোমেন্টে ভাই ভাবে লাগিয়ে রেখেছ। তোমার আমাদের দেখে কি ফান করছে মনে হচ্ছে? কি হচ্ছে? ফার্স্ট টু লাস্ট বড় একটা পয়েন্টও যেন মিস না যায়। নুসরাত গতকাল রাত থেকে শুরু করে আজ রাত পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু খুলে বলল। জাইন চামচ মুখের কাছে নিয়ে বলল, যা বুঝলাম দুজনের সমান দোষ, কিন্তু আরশের তোমাকে এটা বলা ঠিক হয়নি। এভাবে বলে তুমি অবশ্যই হার্ট হয়েছ। এই আমি কারোর কথায় হার্ট হই না। যখন আমার নিজের ইচ্ছে হবে কষ্ট পেতে, তখন আমি কষ্ট পাই। আসলে ওই ব্যাটা আমাকে ইগো দেখায়, নিজেকে মনে করে খুব সুন্দর। আসলে ওকে তো কালা বান্দরের মতো লাগে, তাই না বড় ভাইয়া? ও না, দুলা ভাই। জাইন মাথা নাড়িয়ে হালকা হাসলো। হঠাৎ নাকে পোড়া পোড়া গন্ধ আসলো। জাইন ওহ নো বলে কিচেনে দৌড়ালো। গ্যাস থেকে তরকারি নামিয়ে সিঙ্কে রাখলো। তরকারি পুড়ে গিয়ে পুরো কিচেনে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। নুসরাত ইসরাতের থেকে বিদায় নিল। রাত 12টা বাজতে চললো, সে এখন ঘুমাবে। ইসরাতও বিদায় জানালো, আর ওখানে কি কি হয় তার আপডেট দিতে বলল। নুসরাত এসি বন্ধ করে সিলিং ফ্যান অন করে বিছানায় উঠবে, তখন পেটে গুড়গুড় শব্দ হলো। দুপুর থেকে দরজা লাগিয়ে বসে আছে, তাই দুপুর আর রাতের খাবার এখনো না খাওয়া। রুমে দরজা খুলে বের হতেই আকস্মিক ধাক্কা লাগায় পায়ের সাথে পা প্যাচ লেগে নুসরাত মেঝেতে উল্টে পড়ল। অন্ধকারের মাঝে নুসরাতের 1 সেকেন্ড সময় লাগলো না যার সাথে তার ধাক্কা লেগেছে সেই লোকটাকে চিনতে। আরশ জানতো এই মেয়ে রাতে চিপস চকলেট আইসক্রিমের ক্রেভিং হয় আর তা খাওয়ার জন্য বের হবে রুম থেকে। আরশ নিজেও জানতো না রুম থেকে বের হতেই তার শিকারকে সে পেয়ে যাবে। নুসরাত মেঝেতে উল্টে পড়ে যাওয়ায় উঠে বসলো। দাঁড়ানোর আগে আরশ নুসরাতের দিকে তাকিয়ে হাঁটুতে ভর দিয়ে মেঝেতে বসলো। চোখে চোখ রেখে নুসরাতের দিকে ঝুঁকে তাকালো। আরশকে ঝুঁকে আসতে দেখে নুসরাত উঠে দাঁড়ালো না। নুসরাতের রুমে হালকা নিয়ন আলো দরজার ফাঁক দিয়ে এসে পড়লো আরশের মুখের উপর। নিয়ন আলোয় দেখা গেল আরশের চোখে হাই পাওয়ারের চশমাটা। আরশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নুসরাত নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। পেছন দিকে কিছুটা সরল নিজেদের মধ্যে দূরত্ব আনার জন্য। আরশ সেই দূরত্ব ঘুচিয়ে নুসরাতের দিকে আরেকটু এগিয়ে আসলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরো কিছুটা সরল পেছন দিকে। আরশ নুসরাতের দিকে আরো কিছুটা এগিয়ে গেল। নুসরাত পেছনে সরলে আরশ নুসরাতের আরেকটু কাজ নেয়। নুসরাত আবার পেছনে সরে। এভাবে একটু একটু করে সরতে সরতে নুসরাতের পিঠ রেলিং এর সাথে ঠেকে গেল। আরশ তবুও নুসরাতের দিকে তাকিয়ে থাকলো, চোখ সরালো না 1 সেকেন্ডের জন্য। নুসরাত বিরক্ত হয়ে উঠে দাঁড়াতে গেলে আরশ 2 কাঁধ চেপে ধরে রেলিং এর সাথে ধরে রাখলো যাতে নড়াচড়া করতে না পারে। নুসরাত ঠায় হয়ে বসে রইল। যা ইচ্ছে করার করুক, আজ সে কথা বলবে না। নুসরাত নিজের মুখ আরো কিছুটা শক্ত বানালো। আরশ নুসরাতের শান্ত নির্লিপ্ত মুখের দিকে তাকিয়ে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল। হাত দিয়ে কপালের পাশে থাকা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজলো। নুসরাত রোবটের মতো বসে রইল, কিছু বলল না। আরশ ফিসফিস করে নুসরাতের কানের কাছে বলল, পুরো ফুল প্রুফ প্ল্যানের সাথে মাঠে নেমেছিস। বাহ, আই এম ইমপ্রেসড। তো বিয়ে করেছিস কেন? শাস্তি দেওয়ার জন্য? শাস্তি কি দিবি তুই? আরশ কিছুটা চিন্তা ভাবনা করার ভান করলো, তারপর বলল, দেখবি তুই আমার একটা চুলও বাঁকা করতে পারবি না। নিজে আফসোস করবি কেন আমাকে তুই বিয়ে করতে গেলি। নিজের কাজে নিজে পস্তাবি। নুসরাত, তুই হারবি। নুসরাত এবার একটু শব্দ করে হাসলো। আরশের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার চুল তো এমনিতেই বাঁকা, আমি আর কি বাঁকা করব? আচ্ছা যাই হোক, আপনি কি ইনডাইরেক্টলি বলছেন আমি আপনার প্রেমে পড়ব? বাহ, তোকে যতটা বোকা ভাবি তুই ততটাও নোস। ইঙ্গিত দিতেই বুঝে গেলি। চ্যালেঞ্জ করলেন, আমি সেটা অ্যাকসেপ্ট করলাম। আমি আপনার প্রেমে পড়ব না, এটা লিখে নিন। কিন্তু আপনাকেও আমি একটা চ্যালেঞ্জ করলাম, আপনি আবার প্রেমে পড়বেন। আরে প্রেমে কে ভালোবেসে ফেলবেন আমায়? আমি আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাব। আজকের তারিখ নোটপ্যাডে লিখে রাখুন, এটা আপনার জন্য স্মরণীয় হতে যাচ্ছে। আরশ নুসরাতের কানের পাশে চুল গুজে দিয়ে হালকা শব্দ করে হাসলো। কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না। নুসরাত আরশের কপালের ওপরের চুলে ফু দিয়ে বলল, আই চ্যালেঞ্জ ইউ বেব, আপনার প্রেমে পড়ার আগে আপনি আমার প্রেমে পড়বেন। আরশ কথা শেষ করে নুসরাতের কাছ থেকে সরে গেল। নুসরাত উঠে দাঁড়ালো। পেট গুড়গুড় করছে, একটু কিছু না খেলে হবে না।
আরসের পাশ কাটিয়ে চলে গেল সিঁড়ির দিকে। আরস নুসরাত সিঁড়ির দিকে যেতেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। অন্ধকারে শুধু দুই মানব মানবীর অবয়ব দেখা গেল, কিন্তু কার মনোভাব কি তা বোঝা গেল না। সকাল 9:40। মেহরুন্নিসা জরুরি তলব দিয়েছেন নুসরাতকে তার রুমে যাওয়ার জন্য। তাই নুসরাত ঘুম থেকে উঠতেই নাজমিন বেগম তাড়া দিলেন মেহরুন্নিসার রুমে যাওয়ার জন্য। নুসরাত ব্রাশ করে নাস্তা করে কিছুক্ষণ শুয়ে বসে আলসি ভঙ্গিতে গেল মেহরুন্নিসার রুমে। মেহরুন্নিসার রুমে যেতে মেহরুন্নিসা বললেন, দরজা জানালা লাগাইয়া আইব। কেন? চুপ কর, যা কইতাছি কর, ও তো জবান চাইস না। নুসরাত দরজা লাগিয়ে জানালা লাগাতে গেল। মেহরুন্নিসা নিজে উঠে গিয়ে জানালার বাহির দিয়ে উকি ঝুঁকি মেরে দেখলেন তার রুমের পাশ দিয়ে কেউ হাঁটছে কিনা। যখন দেখলেন কেউ নেই, তখন তিনি জানালা লাগিয়ে কান লাগিয়ে বসে থাকলেন। নুসরাত বিরক্ত হলো মেহরুন্নিসার কাণ্ড কারখানায়। জানালা লাগিয়ে এত উকি ঝুঁকি মারার কি আছে? এরকম করছো কেন? তোমার কিছু কি হয়েছে? মেহরুন্নিসা উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জানালার সামনে থেকে সরে এসে দরজার সামনে গেলেন। সেখানে কিছুক্ষণ কান লাগিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে আসলেন। কি হয়েছে? এত গোপনীয়তা পালন করছো কেন? আরে চুপ কর, একটা কথা জানোস না, দেওয়ালেরও কান আছে, তাই ভালো কইরা দেখা লইতাছি কোনটা আবার আমার রুমে আইসা কান লাগাইয়া বইয়া রইছে কিনা। দরজা জানালা লাগিয়ে রুম এরকম অন্ধকার করলে কেন? অতিরিক্ত কোনো জরুরি কথা কি? অতিরিক্ত জরুরি কথা মানে কি? জরুরির উপরে যেইটা থাকবো ওইটা কইতাম তোরে। মেহরুন্নিসার এত সতর্কতা দেখে নুসরাত মনে করলো সত্যি হয়তো বা কোনো জরুরি কথা আছে। তাই মেহরুন্নিসার মুখের পানি তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, কি কথা বলো? তোর মোবাইল আনছস? হ্যাঁ এনেছি তো। একটা গান বাজা। কেন? ইশরাতের বিয়ার নাচ করলাম, আর তুই তো উড়াইয়া নিয়ে বিয়া কইরা ফেলাইছস। তোর বিয়েতে নাচতে পারিনি, তাই এখন তোর বিয়া উপলক্ষে আমরা দুজন দরজা লাগাইয়া নাচুম। বুড়ি, তুমি তো দেখছি প্রচুর অ্যাডভান্স। আর এটাই তোমার জরুরি কথা? হ, এটাই জরুরি কথা। এখন কথা কম কইয়া গান বাজা, আর যেই সেই গান বাজাবি না, ডিজে গান বাজা। নুসরাত মাথা নাড়ল। সে ডিজে সং বাজাচ্ছে। নুসরাত ইউটিউবে ঢুকে প্রথমে একটা গান পেল, সেটাই প্লে করে দিল। সাউন্ড লোতে থাকা সত্ত্বেও সঙের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি থাকায় আওয়াজ বেশি হলো। গানের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও বাড়তে লাগলো। মেহরুন্নিসা নুসরাতের দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে থাকলেন। গান বাজানোর জন্য বলাই এ কি সব গান বাজাচ্ছে? নুসরাত মেয়েগুলোর ডান্স স্টেপ দেখে মেহরুন্নিসার দিকে তাকিয়ে বলল, এদের গানটা সুন্দর না? আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যাচ্ছে গানের সাথে। মেহরুন্নিসা মুখ ফুলিয়ে রাখলেন, কথা বললেন না। নুসরাত খেয়াল করে ডান্স স্টেপ দেখলো। তারপর নিজে উঠে গিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঘোরাতে যাবে, তখন ঘাড়ের কাছে হাড্ডি মট করে শব্দ হলো। নুসরাত ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। মেহরুন্নিসা নুসরাতের ওপর বিরক্ত হয়ে পিঠে থাপ্পড় লাগালেন। কি হয়েছে, মারছো কেন? তোরে বলছি এসব পিরিং টিরিং গান বাজাইতে। তো কি বলছো? বলছি ডিজে গান বাজানোর জন্য। তো এইসবই তো ডিজে গান। ধুর, এসব গানের কোনো জাত হলো? আমাদের যুগের গান বাজা। তাহলে আগে বলবে তো। দিল পুকারে আজা मेरे गम के सहारे आजा भीगा भीगा है समा ऐसी में है तू कहाँ मेरे दिल पुकारे आजा मेरे गम के सहारे आजा। মেহরুন্নিসা হাত ওপরের দিকে তুলে নাচছিলেন। নুসরাত অবাক হয়ে তাকালো মেহরুন্নিসার দিকে। বুড়ি, তুমি তো সেই নাচ জানো। তোর দাদা তো আমার নাচ দেখে প্রেমে পড়েছিল। ও বাবারে। নুসরাত যখন নিজের রুমে আসলো, চোখ বড় বড় হয়ে গেল। তার রুমে দরজায় ইয়া বড় একটা তালা ঝোলানো। কোমরে হাত দিয়ে কপাল ভাঁজ করে কিছুক্ষণ ইসরাতের রুমে দরজার দিকে তাকিয়ে নিজের রুমের দরজার কাছে গেল, যা এতদিন ধরে পরিত্যক্ত পড়েছিল। সেখানে গিয়েও দেখলো তালা ঝোলানো। বাড়িতে যতটা খালি রুম পড়েছিল সবগুলো নুসরাত গিয়ে দেখে আসলো। সবগুলো দরজায় ইয়া বড় বড় তালা ঝোলানো। জাইনের রুমও তালা মেরে রাখা হয়েছে। নুসরাত সকাল থেকে সব কিছু মেলালো। মেহরুন্নিসার এভাবে জানালা লাগিয়ে তাকে বসানো, তারপর একের পর এক গান বাজিয়ে নাচা, সব তাহলে বুড়ির প্ল্যান করে রেখেছে। ই আল্লাহ, সে বোকা বনে গেল। নুসরাত মাথা চুল টেনে ধরল। এই বুড়ি তাকেও ঘোল খাইয়ে দিল। ইসরাতের রুমের সামনে সে কতক্ষণ মাথা ঘষল।
কি করা যায় কি করা যায়, কোমরে হাত দিয়ে রুমের সামনে পায়চারি করতে লাগলো। কিছু ভাবতে হবে, না হলে বুড়ি তাকে আরশের রুমে ফিট করে দিবে। নুসরাতের ভাবতেই মাথা গরম হয়ে যাচ্ছে, তাকে আরশের রুমে পাঠাতে চাচ্ছে এই বুড়ি। এরকম কোনো কালে হতে দেওয়া যাবে না, না মানে না। নুসরাত নিজেকে বলল, মাথা চালা শালি, না হলে দুনিয়ার বাস খাওয়া খাবি। মাথা কাজ করছে না দেখে মাথায় দু একটা থাপ্পড় মারল। হঠাৎ ইরহামের মুখ ভেসে উঠল নুসরাতের মুখের সামনে। হাই, সে তো ভুলে গিয়েছে ইসরাতের রুম গেলে কি হবে। ইরহামের রুম তো তারই রুম। ইরহাম মানে সে, আর সে মানেই তো ইরহাম। একজন থাকলেই হয়। আজ থেকে ওখানেই ডেরা ডালতে হবে। নুসরাত নিজেকে বাহুবা দিয়ে ইরহামের রুমের দিকে চলে গেল। যেতে যেতে নিজের প্রশংসা করলো।